আমরা সিগনিফিকেন্টলি দেখেছি যে আমরা সহিংসতার খবরটা ওইভাবে আর আসছে না। এইটা প্রথম রাতের যা হয়েছে প্রথম রাতেই, কিন্তু আর ওই সেইভাবে মিডিয়া। আর একটা কথা একটু বলে রাখা ভালো ফারাবি, সেটা হলো এভাবে বলা ঠিক না, মানে আমরা একদম কোনো সহিংসতা চাই না, কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, মানে আমরা তো আসলে ইউটোপিয়ান চিন্তা করতেই পারি, মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড, সাউথ এশিয়ার স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ার মতো দেশ এত বছর গণতন্ত্রের চর্চা করে, আমাদের এবার এন্টায়ার নির্বাচন ক্যাম্পেইন, ইলেকশন ডে এবং নির্বাচন মানে আইনশৃঙ্খলা বাহিনীর যে ফ্র্যাজাইল অবস্থা, এর মধ্যে যা হয়েছে পরে আমি মনে করি অনেক ভালো, মানে আমি প্রত্যেকটা দলকে ক্রেডিট দিই, অনেক কম, এবং আমি টপ দুজন নেতাকে সবসময় ক্রেডিট দিয়েছি। আপনি খেয়াল করবেন নির্বাচনে তারা পরস্পরকে সমালোচনা করেছেন, দলের নাম নেন নাই, মানে তারা তাদের পরস্পরের প্রতি এতটাই সহনশীল ছিলেন। এই দুজনের এটা কিন্তু ট্রিকল ডাউন করেছে। আর যেটা হয় আমাদের পুরনো রাজনীতি, আমাদের কিছু পুরনো ধ্যান ধারণা চিন্তা আসলে থাকে, আর এর শেষের দিকে খুবই ইন্টেন্স একটা মানসিকতা তৈরি হয়, সেটার কারণে হতে আমি আবারও বলছি, আমি জাস্টিফাই করছি না, আমরা যদি তুলনা করি আগের চেয়ে এই জায়গায় এসে পৌঁছেছি, ইটস এ ভেরি গুড সাইন। আমি আগে বলতে বোঝাচ্ছি ভালো নির্বাচন যেগুলো হয়েছিল 91, 96, 2001 এসবের কথা বলছি। আচ্ছা, মানে বিএনপির সদস্যরা এই ধরনের শপথ নাও নিতে পারেন, এই ধরনের নিউজ দেখেছি আমরা। এরকম কিন্তু একটা নিউজ এসছে, প্রথম আলোর একটা নিউজ আমি পড়তে গিয়ে দেখলাম, সেখানে বলেছেন বিএনপির সব সংসদ সদস্যরা তাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, একটা নেবেন, দুটো নেবেন না। আচ্ছা, সেটা যদি হয়, আমি প্রাথমিকভাবে কোনো জটিলতা দেখি না। আমাদের সরকার তো আসলে তৈরি হওয়ার প্রশ্ন, এই প্রবলেমটা আসলে পরবর্তীতে প্রশ্ন তোলা হতে পারে। আমরা কিন্তু একটা সিরিয়াস লিগ্যাল ডিবেটে ঢুকে যাব, কারণ যে যুক্তিটা দেয়া হচ্ছে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব আছে আমাদের সংবিধানের তফসিলে, সেটাতে আসলে শুধু সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করানোর কথা আছে, এটা হলো সংবিধানে আছে। এখন নতুন একটা সমস্যা আছে, সেটা হলো যে আদেশে প্রশ্ন, মানে জুলাই আদেশে আবার এই শপথ হবে এই কথা আছে। সো আবারও বলছি, আমরা আসলে একটা কনস্টিটিউশনাল এবং লিগ্যাল ডিবেটে ঢুকে যাচ্ছি। কেউ যদি চায় এটাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব, দ্যাটস দ্য মেইন ইস্যু। একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, আমি এটা নিয়ে দুদিন ধরে কথা বলছি, ইলেকশনের পর থেকে ইনফ্যাক্ট। দর্শকদেরকে রিকোয়েস্ট করব, অনলাইনে গণভোটের যে ব্যালট, পিঙ্ক ব্যালটটা পাওয়া যায়, মানে কেউ এটা ঠিক করেননি, তারা ভোট দিয়ে ছবি তুলে ফেলেছেন, গোপন কক্ষে ছবি তোলাটা বেআইনি, এবং এটা সামহাও এখন অনলাইনে পাওয়া যায়। 4টা অপশন আছে, ক, খ, গ, ঘ। ক, খ হচ্ছে মূলত সেই জিনিসগুলো যেগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, বিএনপির অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট আছে, এর মধ্যে যেগুলোকে সরকার গুরুত্বপূর্ণ মনে করেছে ওগুলোকে বের করে নিয়ে আসছে। গ হচ্ছে 30টা বিষয়, কিছু উল্লেখ করা আছে আর বাকিগুলো মিলে 30টা বিষয় সবাই একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট নেই। ঘটায় পরে আসছি। আচ্ছা, যে কেউ ব্যালটটা খুঁজলে দেখবেন খুব ইন্টারেস্টিংলি কতে লেখা আছে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য কমিশনগুলোর কথা, গঠিত হইবে। আপনি ভাষাটা খেয়াল করেন। জি। খতে আছে আপার হাউসের কথা, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হবে এবং সংবিধান সংশোধন করার জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হইবে। জি। গতে কি লেখা আছে জানেন? যে 30টা এগুলো উল্লেখ করে দিয়ে বলছে নির্বাচিত দলগুলো এটা করিতে বাধ্য থাকিবে। জি। গতে বাধ্য থাকিবে বলা আছে, উপরে 2টা জেনারেল স্টেটমেন্ট আছে। ঘ খুব সিম্পল, সেটা হচ্ছে এর বাইরে যা যা আছে, তার মানে কখতে কিছু উল্লেখিত আছে, গতে 30টা আছে, এর বাইরে তো আছে, এগুলো বাকি দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করিবে। যেমন ধরি 30টার মধ্যে একই ব্যক্তি দুইবার, একই ব্যক্তি ওই যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবে না, এটা 30টার মধ্যে নাই। তার মানে বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি এটা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা এখন একটা জায়গায়, ক আর খ তো বাধ্যবাধকতা তৈরি করেনি, ক আর খকে বাইরে আনা হলো কেন? আপনি তো গ এর মধ্যে যে 30টা বিষয় আছে, এর মধ্যে ক আর খ এর গুলোকে সব যোগ করে দিতে পারতেন, তো দিয়ে বলতেন বাধ্য থাকিবে, বলেননি তো আপনি। আপনি বলছেন ক আর খকে বলছেন জেনারেল স্টেটমেন্ট। সো আমার রিডিং এইরকম, এই ভাষাগত ভিন্নতার কারণে হায়ার ইন্টারপ্রিটেশন, যদি অন্য আলোচনা আছে, এই গণভোট ইটসেলফ ইজ ইললিগাল, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। হ্যাঁ, আমি আলোচনা করব, কোর্টে গেলে এটা নিয়ে শক্ত ডিবেট করা সম্ভব, আমি আসবো সেই জায়গায় যদি আপনারা পরবর্তীতে আসে। আমি প্রাথমিকভাবে এই রিডিংটার কথা বলছি। আচ্ছা, এই রিডিং মতো আমি যদি এটাকে এভাবে পড়ি যে হায়ার ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা ক আর খ এক ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য, আর গ হচ্ছে বাধ্যবাধকতা। আপনি চাইলে আমি একদম আক্ষরিকভাবে পড়ে শোনাতে পারবো, তো গটা করতেই হবে। ক খ করবে কিনা, ইটস অ্যান অপশন টু দ্য পার্টিজ, হতে পারে। আমার কাছে এই জন্য মনে হয় ক খ করতে, মানে যেগুলো নিয়ে বিএনপির মূল সমস্যা, সেটা হচ্ছে কতগুলো কমিশনের গঠন এবং মূলত আপার হাউস পিআর হবে কি হবে না। জি।
সেই কারণে আমার মনে হয় খতে ওটা আছে যেটা ওনারা বলছেন, এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে না করলেও বিএনপির জন্য মেজর সমস্যা হবে না। রাইট। অভিজ্ঞতা আন্দোলনের চেয়েও কঠিন ছিল। আন্দোলনের চেয়ে কঠিন ছিল? নির্বাচনের অভিজ্ঞতা আন্দোলনের চেয়েও কঠিন, কারণ আমরা যতটা সহজভাবে ভাবি আন্দোলনটা কীরকম, আমি যদি পাবলিক পালস, পিপলস পালসটা বুঝে ওই অনুযায়ী কর্মসূচি দিয়ে আপোষহীনভাবে আমার লড়াইটা করে যাই, আমার গন্তব্যে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ, এরকমই ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে আমি আমার জায়গায় আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছি, মানুষ তার জায়গা থেকে চাচ্ছে, এবং ভোট গ্রহণের শেষ পর্যন্ত ফলাফল পক্ষে। কিন্তু গণনা এমন কিছু একটা হলো, আমরা ভাবলাম ভোট গ্রহণ যেহেতু ঠিকঠাক হয়েছে, আমার আসনের কথা বলছি, আমি 300 আসনের কথা বলছি না, গ্রহণ যেহেতু ঠিকঠাক ছিল আমরা নির্ভার ছিলাম, এত বেশি তদারকিতে ছিলাম না। কিন্তু হঠাৎ করে গণনার মধ্যে বেশ কিছু এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো প্রত্যেকটা খটকা লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা খটকা লেগেছে। প্রথম 155টা সেন্টার প্রথম 80টা ঘোষণা করলো 8000 ভোটে এগিয়ে। তারপরে 2 ঘন্টা সকল কেন্দ্রে ভোট ফলাফল ঘোষণা করা বন্ধ থাকলো, একসাথে 155টা কেন্দ্রে ঘোষণা করা হলো, আমরা 7000 ভোটে হেরে গেলাম। তো যতটা সহজভাবে ভেবেছিলাম এতটা সহজ না। প্রশাসন থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী ছিলেন তাদের উপরে যতটা আস্থার সাথে এই লড়াইটা লড়েছিলাম, ওই আস্থার উপযুক্ত মূল্য তারা দিতে পারেনি। আচ্ছা, সেটা কার দোষ? মানে প্রশাসন নাকি ইঞ্জিনিয়ারিংটা থার্ড পার্টি কেউ এসে? না, খুব স্বাভাবিকভাবে এখানে তো বিএনপির তাদের জায়গা থেকে সংশ্লিষ্টতা ছিল, প্রশাসন সহযোগিতা করেছে। আমাদের দায় হচ্ছে যে আমরা অতি সরল মনে এগুলো বিশ্বাস করেছিলাম। আমরা আমাদের জায়গা থেকে ওই ভোট গ্রহণ পর্যন্ত যে আমাদের তদারকি ছিল, যেই ধরনের আমরা প্রচুর অ্যাক্টিভ ছিলাম যে একটা স্বচ্ছ ভোট আমাদের করতেই হবে, শেষ সময় হয়তো বা আমরা ওই আস্থার জায়গাটা বেশি হওয়ার কারণে আমরা ওই জায়গায় এতটা অ্যাক্টিভ ছিলাম না, বা তদারকিটা ওই পর্যায়ে হয় নাই দেখে এই সুযোগটা পেয়েছে। অন্যথায় আমরা ফলাফল ঘোষণা পর্যন্ত এভাবে চুপ করে বসে থাকবো, এটা মানে আমাদের করা উচিত হয়নি। আচ্ছা, মানে শেষ পর্যন্ত ফাইন্ডিংসটা কি, মানে আপনাদের অভিযোগটা কি ছিল? মানে কিভাবে যদি ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয় তাদের পক্ষে নিয়ে যায়, সেটা কিভাবে হয়েছে? না, এটা হচ্ছে আমরা যখন 80টা কেন্দ্রে আমার ফলাফল ঘোষণা করা হলো, তখন আমি 8000 ভোটে এগিয়ে, তখন পর্যন্ত মোট কেন্দ্র কত ছিল? 155টা। তো এরপরে কেন্দ্র কিন্তু একটা একটা করে ঘোষণা হচ্ছিল, মাত্র অর্ধেক, মোটামুটি অর্ধেক না, কেন্দ্র একটা একটা করে ঘোষণা হচ্ছিল। পরের এই 80-র পর থেকে 155 পর্যন্ত একসাথে ঘোষণা হয়েছে 155টা, মাঝের আর কোনো সিঙ্গেল ঘোষণা হয়নি। এই 2 ঘন্টায় প্রত্যেকটা কেন্দ্রে ফলাফল ঘোষণার প্রস্তুত ছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কেউ সাংবাদিক পরিচয়ে গিয়েছে কার্ড নিয়ে, কেউ পর্যবেক্ষক হিসেবে গিয়েছে, কেউ পেশি শক্তি প্রয়োগ করে গিয়েছে, কেউ দলীয় পরিচয়ে বড় বড় পরিচয়ে গিয়েছে, জেলা সভাপতি সেক্রেটারি, উপজেলা সভাপতি সেক্রেটারি, গিয়ে তারা 2 ঘন্টা কোনো ফলাফল ঘোষণা করতে দেয়নি। এমনকি আমার একটা কেন্দ্রে এরকমও হয়েছিল যেখানে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে ডিসি অফিস পর্যন্ত চলে আসছিল, সেখানে সাধারণ মানুষ তাকে ব্যালট বাক্স সহ ওইখানে রাস্তায় আটক করে। আচ্ছা, তো এই ধরনের ওই কেন্দ্রে আপনার ছিল না, এজেন্ট ছিল না? হ্যাঁ, এজেন্ট ছিল। এজেন্টকে কোনো রকম তোয়াক্কা না করে, ধমক দিয়ে, ভয়ভীতি দেখে বের হয়ে আসছিল। যখন এজেন্ট চিল্লাফাল্লা শুরু করে, সাধারণ মানুষ যখন এটা জেনে যায়, তখন রাস্তার মধ্যে তাকে আটকানো হয়, এবং পরবর্তীতে ওইটা আবার কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রিজাইডিং অফিসারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষজন মারধর করে যে তারা এটা কার ইশারায় করলো, কিভাবে করলো, এবং এরকম একটা পরিস্থিতি তৈরি যখন করা হলো, হ্যাঁ না আমি বলছি, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি করা হলো, আমরা সবাই তখন ওইখানে। এটা শেষ করে আমরা যখন ডিসি অফিসে আবার যাচ্ছি সেন্ট্রাল কন্ট্রোল রুমে, এর মধ্যে তাদের কাছে 155টা সেন্টারের ফলাফল রেডি, এর মাঝে আর কোনো ঘোষণা করা হয়নি। ফলাফলে 7000 ভোটে তার আগে ফলাফল ঘোষণা করছে। এইটা নিশ্চয়ই এক কেন্দ্রের ফলাফল ছিল না, এটা তো অনেকগুলো কেন্দ্রের মিলায় 7000 ভোট। না, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা একটা করে ঘোষণা করা হচ্ছিল, একটা ঘোষণা করা হচ্ছে, আমরা হিসাব করছি, যোগ করছি, কিন্তু 80 থেকে 155 সময় কত বাজে রাত? যখন সর্বশেষ ঘোষণা করা হয় তখন রাত মোটামুটি একটা। আর ওই 80টা পর্যন্ত কত? রাত 8টা। রাত 8টা। আমি একটা জিনিস জানতে চাই, ওই যে যেগুলো শেষে আসছে আপনি বলছেন, ওগুলোতে আপনার এজেন্টের কাছে ডেটা ছিল না? এরকম বেশ অনেকগুলো সেন্টার আছে যেখানে এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওই শীটগুলো ডিসি অফিসে জমা দেওয়া হয়েছে। আপনার এজেন্ট কি ছিল না? ওটা নিয়ে কমপ্লেইন করেছেন? অবশ্যই ছিল। মানে যেটা হয়েছে এখানে ওই দিন, মানে এগুলো সবাই তো সেন্টার ওয়াইজ বিভক্ত, এবং আমরা পুরো সেন্টারগুলোর সাথে একসাথে যোগাযোগ করতে পারছি না। সেখানে পেশি শক্তির প্রয়োগ হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে জামাতের এজেন্ট ছিল আমাদের, তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং এই প্রত্যেকটা জিনিস আমরা তার পরের দিন সকাল থেকে তারা প্রত্যেকে কান্নাকাটি করে বাড়িতে এসে এই অভিযোগগুলো জানিয়েছে।
তার আগের রাতে বিভিন্ন কারণে তারা জানাতে পারে না, অনেকে ভয় পেয়েছে, অনেকে হুমকি দেয়, না কেন অনেকে তাদের ফোন ছিল না, অনেকেই একদম বের করে দিয়েছে। সেনাবাহিনী আসলে কি মাঠে ছিল, সেনাবাহিনী না খুব টাফ ছিল। না, এরকম সেনাবাহিনী তো প্রত্যেকটা সেন্টারে থাকতে পারে না না, না মাঠে ছিল। অভিযোগ করলে আগের দিন যদি হয়ে থাকে, আমাকে না। তো নির্বাচন করতে দেয় না সেনাবাহিনী, এত পরিমাণ না ডিস্টার্ব। সেনাবাহিনী ছিল, কোনো তাদের প্রকারের ব্যাপারটা কিরকম, তাদেরকে আপনি ফোন দিয়ে জানাবেন, সে আপনার সেন্টারে আসবে। হ্যাঁ। কিন্তু এরকম অনেকগুলো সেন্টারে আছে যেই সেন্টারে যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তারা ভয় পেয়ে ওই জায়গা থেকে অনেককে বের করে দেওয়া হয়েছে, অনেককে ওই জায়গায় বসিয়ে রাখা হয়েছে, একটা কথা বলতে পারে নাই। এমনও ঘটনা ঘটেছে ফোন নিয়ে নেওয়া হয়েছে ওই জায়গায়। কিন্তু ওই মুহূর্তে তারা ওইখানে এই ভয় মানে ভীত অবস্থায় ওইখান থেকে আমাদেরকে না জানিয়ে ওইখান থেকে চলে গিয়েছে পরের, এবং ওই পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের কাছে আমি পজিটিভ ছিলাম দেখেই আমি গিয়ে কিন্তু বিএনপির যিনি প্রার্থী ছিলেন ৭ বিজয়ী, আমি তাকে নিজে নতুন করে একটা যেন আমরা এই মানসিকতা প্রদর্শন করতে পারি, এই জন্য আমি নিজে গিয়ে তার ফলাফল যখন ঘোষণা করে তাকে আমি অভিনন্দন জানিয়ে এসেছি ওইখানে Spot-এ রাত আছে। 1টার দিকে ডিসি অফিসে। আচ্ছা, মানে অর্থাৎ- বিএনপির যিনি প্রার্থী। হ্যাঁ বিএনপির যিনি প্রার্থী, অর্থাৎ ধরেন কারো আনারস মার্কা, কারো একতারা মার্কা, এইরকম 4টা দলের প্রধান পোলিং এজেন্ট তার কেনা এবং তার দেয়া। তার মানে ওই ভোট কেন্দ্রে তার প্রধান পোলিং এজেন্ট 5 জন, আমার প্রধান পোলিং এজেন্ট 1 জন। এখন 5টা জায়গায় গণনা হচ্ছে, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার এটা অবজার্ভ করছে, এই আমার একজন সর্বোচ্চ একটা জায়গায় লক্ষ্য রাখতে পারে। ওখানে বান্ডিল হচ্ছে, কিন্তু কোনো জায়গায় বান্ডিল 90টাতে হয়ে যেতে পারে, কোনো জায়গায় বান্ডিল 110টাতে হতে পারে। এই কাউন্টিংটা তার দ্বারা এত জায়গায় মনোযোগ দেওয়া কোনোভাবে ওই মুহূর্তে সম্ভব হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, খুবই অবাক করা বিষয়, আমার 155টা সেন্টারে সাংবাদিক পরিচয়ধারী কার্ড ছিল তাদের, কিন্তু প্রত্যেকেই বিএনপির পোস্টের নেতাকর্মী, আর আমার এখানে একজন। তাকে যে মানসিক প্রেশারটা ক্রিয়েট করা যায়, এই ক্রিয়েট করা দিয়েই একটা সেন্টারে 100 ভোট এদিক ওদিক করা কোনো ব্যাপারই না। আপনি যদি একটা সেন্টারে 100 ভোট এদিক ওদিক করতে পারেন 4000 গুনতে গিয়ে, 100 মানে কি 50টা এদিক ওদিক করতে হবে, ওইদিকে 50টা কমবে, এদিকে 50টা বাড়বে। আপনি যদি এটা করতে পারেন তাহলে 155টা সেন্টারে আপনি 15,500 ভোট এদিক ওদিক করতে পারেন।